ক্রীড়াক্ষেত্রে একসময় একটা স্লোগান ছিল, ক্যাচ দেম ইয়াং। অর্থাৎ যে ছেলেমেয়েরা খেলাধুলা করবে তাদের খুব অল্প বয়সে নিয়ে এসো, তাদেরকেই প্রশিক্ষণ দাও, তাদের পিছনে সময় দাও, তাহলে তারা একদিন এসে একটা ভালো ফলাফল কিন্তু করতে পারবে। সিপিএমও ঠিক একই রাস্তায় হাঁটছে। সিপিএম এর ভেতরেও অন্দরের এখন স্লোগান হচ্ছে ক্যাচ দেম ইয়াং, অর্থাৎ তরুণ থেকে তরুণতরদের পার্টির বিভিন্ন শাখায় নিয়ে এসো। তরুণ নেতৃত্বকে আস্তে 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 ধীরে ধীরে সামনের সারিতে নিয়ে এসো, যাতে দেখা যায় যে আগামী দিনে এই তরুণদের হাতে নেতৃত্বের দায়ভাগ যাতে তুলে দেওয়া যেতে পারে। সিপিএম এ কিন্তু অসংখ্য বড় ভালো ভালো কমরেডরা হয়েছেন, নেতারা হয়েছেন, তারা নেতৃত্ব দিয়েছেন। আমি বলতে পারি জ্যোতি বসুর কথা, হরেকৃষ্ণ কোঙারের কথা, বিনয় চৌধুরীর কথা, তারপরে মনসুর হবিবুল্লাহর কথা। এরকম অসংখ্য লোক ছিলেন যারা সিপিএমকে যথেষ্ট সোজা পথে চালিয়ে নিয়ে গেছেন, এবং সেখান থেকেই সিপিএম কিন্তু ধীরে ধীরে বিশাল একটি দলে পরিণত হয়েছে, যারা 34 বছর ধরে একসময় ক্ষমতা দখল করেছে। কিন্তু যেটা হলো, এই ধরুন গৌতম বাবু অথবা বুদ্ধদেব বাবুর মতো নেতারা 2011 সালের পরাজয়ের পর কিন্তু আর ভোটে দাঁড়ালেন না। তারা কিন্তু কার্যত এই ধাক্কা সামলাতে পারলেন না, তারা অসুস্থ হয়ে পড়লেন। এবং তার ফলে যেটা গিয়ে দাঁড়ালো কি না, একটা নেতৃত্বের শূন্যতা কিন্তু দেখা দিল। একটা কথা কিন্তু এখন মানুষ বারবার এখনো বলে, যদি বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ থাকতেন, যদি কর্মক্ষম থাকতেন, তিনি যদি আচমকা এভাবে প্রয়াত না হতেন, সভা সমিতিতে দাঁড়িয়ে বক্তৃতা করার মতন বা নির্বাচনে লড়াই করার মতন ক্ষমতা থাকতো, তাহলে সিপিএম এর এত খারাপ অবস্থা হতো না। অর্থাৎ মানুষ মনে করে যে সিপিএম এর মুখ নেই, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদাধিকারী হিসেবে দাঁড় করানোর মতো কোনো লোক নেই। সেটাই কিন্তু সিপিএম ধীরে ধীরে আনবার চেষ্টা করছে, ধীরে ধীরে পেতে চেষ্টা করছে যে আগামী দিনে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী বলে কাকে ডিক্লেয়ার করে দাঁড় করিয়ে নির্বাচনে লড়া যায়। জ্যোতিবাবুর সময় এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, বুদ্ধদেব বাবুর সময়ও এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না কে মুখ্যমন্ত্রী হবেন। আমরা জানতাম ভোটের পরে ইনিই মুখ্যমন্ত্রী হবেন। মন্ত্রিসভার হয়তো একটু আধটু রদবদল হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী সে একজনই হবেন, হয় জ্যোতিবাবু নয় বুদ্ধদেব বাবু। সিপিএম কিন্তু বলে দিচ্ছে, পার্টির চিঠিতে সিপিএম ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে, শাখা, এরিয়া, জেলা, এমনকি রাজ্য কমিটির গড় বয়স কমাতে হবে অন্তত 4 বছর, কমপক্ষে 4 বছর। বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্রদের পাশাপাশি আরো বেশি করে নিয়ে আসতে হবে মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, দীপশিদাদের মতন তরুণ থেকে তরুণতরদের, যারা দলকে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারবেন। ইতিমধ্যে যে 3 জনের নাম বললাম, তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের মানুষের কাছে পৌঁছাবার ক্ষমতা কিন্তু দারুণ। হ্যাঁ, এটা ঠিকই, ভোটে হয়তো এরা সেইভাবে ফল দিতে পারেননি, এরা হয়তো এখনও লোকসভা নির্বাচনে সেরকম কিছু করে উঠতে পারেননি, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে মানুষ এদের কথাবার্তা শুনতে আসছেন। যেমন সুজন চক্রবর্তীর সভায় আমরা দেখতে পাচ্ছি, সুজনবাবুর বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু মীনাক্ষীকে দেখার জন্য সভাস্থল থেকে একজন লোকও সরছেন না। মীনাক্ষী দেখবেন, মীনাক্ষীর কথা শুনবেন, মীনাক্ষীর সঙ্গে সেলফি তুলবেন, এর একটা কিন্তু ঢল আমরা দেখতে পাচ্ছি না। আগামী দিনে কিন্তু সিপিএম এর মানেই যে পক্ষকেশ বৃদ্ধা দাঁত নড়ছে, ভালো করে চলতে পারেন না, একজন হাত ধরে আছেন, তবে তিনি কোনো রকমে হেঁটে হেঁটে আসছেন দলের সভা সমিতিতে, এই জিনিসটা কিন্তু বন্ধ হবে। এবারে বয়স সীমা অবশ্য যোগ্যদের জন্য, যোগ্য এবং যারা সত্যিকারেরই কর্মক্ষম, তাদের জন্য কিন্তু বয়স সীমা সমস্ত কমিটির ক্ষেত্রে সিপিএম তুলে দিচ্ছে। একটা সময় ছিল যে এত বছর বয়স না হলে অমুক হওয়া যাবে না, জেলা কমিটির সদস্য হওয়া যাবে না, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হওয়া যাবে না। এখন যেটা দেখা যাচ্ছে যে এরিয়া কমিটিতে সিপিএম এর সদস্যদের গড় বয়স 65, জেলাতে হচ্ছে 70 এবং রাজ্যে 72। এটাকে অন্তত 4 বছর কমিয়ে নিয়ে আসতে হবে। কিভাবে কমিয়ে নিয়ে আসতে হবে? না, ধাপে ধাপে। কমিটির সদস্যদের মধ্যে 30% হতে হবে অনূর্ধ্ব 50, মানে যদি 12 জন থাকেন তার মধ্যে 3 জন, 30% মানে 4 জন অন্তত হতে হবে যাদের বয়স অনূর্ধ্ব 50। 20% হতে হবে, মানে 12 জনের মধ্যে 20% মানে বলতে পারেন 2 জন। এই 2 জনের মতন হতে হবে অন্তত অনূর্ধ্ব 40। এইভাবে ধাপে ধাপে নেতৃত্বের দায়িত্ব ধীরে ধীরে তরুণদের হাতে তুলে দেওয়া হবে। অত্যন্ত সাধু প্রস্তাব। এবং সিপিএম ঠিক করে ফেলেছে যে শাখা সম্মেলন 31 অক্টোবরের মধ্যে শেষ করে ফেলতে হবে। যত শাখা সম্মেলন হবে
এরিয়া কমিটিগুলো বা আঞ্চলিক কমিটিগুলোর সম্মেলন শেষ করতে হবে 1 নভেম্বর থেকে 7 ডিসেম্বরের মধ্যে। জেলা কমিটির করতে হবে 2025 সালে 22 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে, এবং 2025-এর 2রা থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে সিপিএম এর পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। তার আগেই কিন্তু সমস্ত কিছু সেরে ফেলতে হবে। এখন এর ফলে কি হতে চলেছে, আগামী দিনে আমরা কি দেখব? আগামী দিনে আমরা দেখব যে সিপিএম এর যারা এতদিন সুযোগ্য নেতৃত্ব দিয়ে এসছেন তাদের আমরা আর ধীরে ধীরে সভা সমিতিতে বক্তৃতা দিতে দেখতে পাবো না। হয়তো তিনি সবাই যাবেন, সবাই শুনবেন, একটি চেয়ার নিয়ে তাকে মঞ্চেই হয়তো বসতে দেওয়া হবে, তো কিছু বলতে বলতে তিনি পারবেন না। একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। নিখিলানন্দ সর সিপিএম এর বর্ধমান জেলা কমিটির নামডাক কতটা ছিল সেটা খুব ভালোভাবেই আপনারা জানেন। যারা সিপিএম এর অন্দরে সামান্যতম ক্ষমতা রাখেন, এই সিপিএম এর বর্ধমান লবি কিন্তু একটা সময় দারুণ শক্তিশালী ছিল, এবং এই বর্ধমান সম্পাদক মণ্ডলীর সদস্যদের মধ্যে দন্দুদ্য প্রতাপ ছিলেন নিখিলানন্দ সর। তার কথায় এক কথায় বলতে পারেন বাঘে গরুতে এক ঘাটে জল খেল। সিপিএম এর দলে তরুণ থেকে তরুণতররা আসবেন, বৃদ্ধ থেকে বৃদ্ধতরতম এরা অশীতিপর লোকজনেরা বাদ যাবেন, খুব স্বাভাবিকভাবেই বাদ যাবেন। কারণ একটা স্লোগান আছে, পুরনো না গেলে নতুন আসে না। এটা সব ক্ষেত্রেই অনুষ্ঠিত হয়, যে কোনো ট্রেডে, যে কোনো কলকারখানায়, যে কোনো সংবাদপত্রে, যে কোনো চ্যানেলে বয়স্ক লোকেরা একসময় সরে যান, তার জায়গায় তরুণ থেকে তরুণতর লোকজনেরা আসে। সিপিএম এই যে বাস্তবে নেমেছে, এটা একদিক থেকে খুবই ভালো। তার কারণ হচ্ছে এর ফলে বহু তরুণ প্রজন্ম যারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, যারা চাকরি বাকরি না পেয়ে ক্রমশই তৃণমূলকে ভোট দিতে চাইছেন না আর, তারা কিন্তু এই দলের পিছনে ভিড় করবেন যদি তরুণ থেকে তরুণতর নেতৃত্বকে সামনে তারা দেখেন। তবে এর ফলে ওই যাদের নাম বলছিলাম, এই নিখিলানন্দ সর যার উদাহরণ দিচ্ছিলাম, এই প্রবীণদের কি হবে? উদাহরণ দিই, নিখিলানন্দ সরের উদাহরণটাই দিই, আমার জীবনে দেখা, আমার অভিজ্ঞতা থেকেই বলি। নিখিলানন্দ সর বাদ পড়ে গেলেন, জেলা কমিটি থেকে বাদ পড়লেন, জেলা সম্পাদক মণ্ডলী থেকে বাদ পড়লেন। তাকে দেয়া হলো পরামর্শদাতার না, তিনি দলকে পরামর্শ দেবেন। তখনও কিন্তু 2011 আসেনি, বলতেই হবে, তখনও 2011 আসেনি। তো যাই হোক, তো আমি একদিন খুব ভাবলাম যে নিখিলানন্দ সর কি পরামর্শ এখন দলকে দিচ্ছেন। তিনি একটু অবশ্য নিখিলানন্দ সর অন্য সিপিএম নেতাদের মতন ঠোঁট চাপা ছিলেন না, আমি কিছু জানি না, এই ধরনের কোনো কথাবার্তা তিনি বলতেন না, খোলামেলাভাবে যা বলার তিনি বলতেন। তা আমি একদিন তার বাড়ি চলে গেলাম। কি পরামর্শ দলকে তিনি দিচ্ছেন এখন এই অবস্থায়, যেখানে তৃণমূল বাড়ছে, আসছে আসছে আসছে, এরকম একটা অবস্থা। তিনি আমাকে নিশ্চিত করে বললেন, দলের কেউ আমার কাছ থেকে কোনো পরামর্শ নিতে আসে না। আমি বললাম, সে কি? হ্যাঁ, এমনকি শুধু পরামর্শ নিতে আসে না, দলের কোনো কমিটির কোনো সভাতেও আমাকে ডাকা হয় না, জেলা কমিটির কোনো সভায় ডাকা হয় না, জেলা সম্পাদক মণ্ডলীর কোনো সভায় আমায় ডাকা হয় না, এমনকি যে সমস্ত নির্বাচনী জনসভা সেগুলোতেও আমাকে ডাকা হয় না। খুব কতিপয় একটি দুটিতে আমি যাই, যদি সেখানে সেই প্রয়াত নেতার স্ত্রী যিনি আমাকে চেনেন বা প্রয়াত নেতার ছেলে যিনি আমাকে চেনেন, তারা যদি আমায় ডাকেন আমি তখন যাই, তার আগে আমি যাই না। আমাকে ডাকেও না, আমি যাবো কী করে? তবে চলে আসার আগে বললেন, হ্যাঁ এটা ঠিক যে আমি তো এক সময় সভাধিপতি ছিলাম, সেই সময়কার কথা বলি। সভাধিপতি থাকার সময় আমার যা অভিজ্ঞতা সেটা শেয়ার করতে এখনকার যিনি সভাধিপতি হয়েছেন, তার নাম উদয় সরকার, তিনি মাঝে মাঝে আমার কাছে আসেন। তবে পার্টি বিষয়ে কোনো কথাবার্তা তিনি আমার সঙ্গে বলেন না। তিনিও সম্পাদক মণ্ডলীর সদস্য, তিনিও আমার সঙ্গে কোনো পার্টি বিষয়ে কথাবার্তা বলেন না। জেলা পরিষদের কিছু প্রকল্প নিয়ে আমাদের সঙ্গে মাঝে মধ্যে আলোচনা হয়, তাও খুব সামান্য, কখনো সফল। তাহলে কি হবে? এই বৃদ্ধদের, বৃদ্ধতরদের, বৃদ্ধতমদের, অশীতিপর লোকেদের, যারা এখনো পর্যন্ত সিপিএমটা করেন বলে কিন্তু আঁকড়ে ধরে বসে আছেন দলটাকে, তাদেরই দেখা যায় যে যখন কাউকে পাওয়া যায় না, পার্টি অফিস খুলতে পারা যায় না, সেই বৃদ্ধ লোকটি লাঠি ধরে টুকটুক করে গিয়ে তালা খুলে পার্টি অফিসে বসেন। একটা সময় ছিল সিপিএম এর পার্টি অফিসে ধুনো দেওয়ার লোক পাওয়া যেত না, 2011 পরে এরাই যেতেন। এরা তো থাকবেন না, এদের আর পার্টি অফিসে দেখা যাবে আসতেই দেওয়া হচ্ছে না, কারণ তাকে দেখেও কেউ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবে না, এই দাদা অমুক দাদা এসছেন, আসুন বসুন, এভাবে তাকে কেউ বলবে না। তিনি হয়তো 2-3 দিন যাবেন, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবেন, তারপরে আবার চলে আসবেন, এরকম করতে করতে যাওয়া তিনি বন্ধ করে দেবেন। তারপরে কী হবে? পাড়ার চায়ের দোকানে, তার ঘনিষ্ঠ মহলের বাড়ি টাড়িতে যখন তিনি আড্ডা দেবেন, তখন তিনি খুব খেদের সঙ্গে বলবেন, দেখেছো আমাদের কীরকমভাবে বাদ দিয়ে দিল। উনি কিন্তু দলের মধ্যে কথা বলতে পারবেন না,
বলা ভয়ঙ্কর বারণ, বলাই যায় না। তিনি কিন্তু ঘনিষ্ঠ মহলে কার্যত ওই গানটাই গাইবেন, আমরা কি সুন্দর দিন কাটাইতাম। আমার মনে হয় সিপিএমের উচিত, যারা এই বিপদের সময় তাদের সার্ভিস দিলেন, হ্যাঁ তারা অবশ্যই, আমি স্বীকার করে নিচ্ছি, তারা কোনো ফল দিতে পারেননি পার্টিকে, তাহলেও এদের কথা মনে রাখা। নমস্কার, আমাদের এই ভিডিও যদি লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের পক্ষে আমরা খুব খুশি হই। বেঙ্গল পলিটিক্স আপনাদের এই সাহায্যে এগিয়ে যেতে পারে আরও, এইটুকু বলে আজকে শেষ করছি।